নমস্কার, আমি সুশান্ত সাঁতরা, ট্যাক্স কনসালটেন্ট অ্যান্ড জিএসটি প্র্যাকটিশনার। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে ইনকাম ট্যাক্সে আপনারা প্রত্যেকেই 1.5 লক্ষ টাকা একটা ছাড় পান। আন্ডার সেকশন 80C এর মধ্য দিয়ে আমরা 1.5 লক্ষ টাকা একটা ছাড় পেতে পারি। কিন্তু এখন আলোচনার যেটা বিষয় হলো যে এই 1.5 লক্ষ টাকা ছাড় পেতে গেলে কি আমাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, বা কতটা পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, বা কোন কোন ক্ষেত্রে আমরা কতটা পরিমাণ এখান থেকে ছাড় পেতে পারি। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমার মূলত এই আলোচনা। তো এইটার প্রসঙ্গে একটা কথা বলে দিই যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা আমরা ইনভেস্টমেন্ট করেও এই ছাড়টা পেতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রেও আমরা উইদাউট ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়েও আমরা এই ছাড়টা পেতে পারি। চলুন দেখে নেওয়া যাক যে আমরা উইদাউট ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে কিভাবে এই ছাড়টা পেয়ে থাকি। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইপিএফ। যারা কর্মচারী হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনে আছেন, যারা প্রাইভেট সেক্টরে অথবা গভর্নমেন্ট সেক্টরে, তাদের যে পিএফ হয় তার একটা অ্যামাউন্ট তার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। এটা তারই পিএফ অ্যাকাউন্টে জমা করা হয়। অর্থাৎ তার পিএফের জন্য যে অ্যামাউন্টটা কেটে নেওয়া হচ্ছে তার স্যালারি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা, সেই টাকাটা কিন্তু তিনি আন্ডার সেকশন 80C-তে তার যে 1.5 লক্ষ টাকা ছাড় পাচ্ছেন তার মধ্যে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে। অর্থাৎ এই ছাড়টা ইনি এখান থেকে পাবেন। দ্বিতীয় যে ছাড়টা আমরা পাবো সেটা হচ্ছে যে হোম লোনের ক্ষেত্রে। ধরুন আপনি কোনো একটা হোম লোন নিয়েছেন এবং সেই হোম লোনটার আপনার যে 1 বছরে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি পেমেন্ট করছেন, যেখান থেকে আপনি লোনটা নিয়েছেন তার সেই বছরে, সেই ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ টাকা আপনি অ্যাজ এ প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে পেমেন্ট করলেন, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা এখানে আপনি আন্ডার সেকশন 80C এর মধ্য দিয়ে ছাড়টা পেতে পারবেন। তৃতীয় ক্ষেত্রে, এটা সকলের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে। যারা এই কার্যটি করবেন বা কাজটি করবেন এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন বা একটা বাড়ি কিনেছেন, সেটা কি আপনি গিয়ে রেজিস্ট্রেশন করছেন, তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফিস দিতে হচ্ছে, তার জন্য আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে। তাহলে এই যে রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি আপনি যেটা দিচ্ছেন সেটা আপনি আন্ডার সেকশন 80C এর মধ্য থেকে ছাড়টা নিতে পারবেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধরুন আপনার কোনো সন্ততি আছে যারা স্কুলে বা কলেজে পড়াশোনা করছে, এবং এক্ষেত্রে কি হয়, তাদের বিভিন্ন যে স্কুলের খরচ থাকে তার মধ্যে একটা উল্লেখযোগ্য খরচ থাকে টিউশন ফিজ। অর্থাৎ এই টিউশন ফিজটা যে পরিমাণ দিচ্ছেন সারা বছর ধরে, সেটা দুটো সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। সেই অ্যামাউন্টটা আপনি এখান থেকে ছাড় হিসেবে পেতে পারবেন। এছাড়া আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দেখা যায় কোনো তার জীবনকে রক্ষা করার জন্য কোনো না কোনো একটা এলআইসি পলিসি করে থাকি। অর্থাৎ কোনো এলআইসি পলিসি করা থাকলে তার সেই বছরে যে প্রিমিয়াম অ্যামাউন্টটা হচ্ছে, সেই প্রিমিয়াম অ্যামাউন্টটা কিন্তু আপনি আন্ডার সেকশন 80C এর মধ্য থেকে ছাড় পাচ্ছেন। অর্থাৎ এই যে 5টা আমি বিষয় নিয়ে আলোচনা করলাম, এই 5টা বিষয় আপনাকে কিন্তু আদার্স কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে হলো না। আপনার প্রতিনিয়ত জীবনের মধ্য দিয়ে আপনি এই এক্সপেন্সেসগুলো করে যাচ্ছেন বা করছেন, তাহলে এগুলো কিন্তু আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হলো না। অর্থাৎ উইদাউট ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে আপনি এই ছাড়গুলো আন্ডার সেকশন 80C এর মধ্যে পাচ্ছেন। আলোচনা করব যে আমরা ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে কিভাবে আন্ডার সেকশন 80C এর ছাড়টা পেতে পারি। তো প্রথমেই আমি আলোচনা করব এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। এক্ষেত্রে আমরা 50,000 টাকা পর্যন্ত ছাড়টা পেতে পারি। অর্থাৎ 1.5 লক্ষ প্লাস এই 50,000, অর্থাৎ এটা আন্ডার সেকশন 80CC-D সাবসেকশন 1B এর মাধ্যম দিয়ে আমরা এক্সট্রা আরও 50,000 টাকা এই ছাড়টা পেতে পারি। এর পরবর্তী যে আলোচনা করব সেটা হচ্ছে ইএলএসএস, অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। এটা একটা মিউচুয়াল ফান্ড। তবু এই মিউচুয়াল ফান্ডকে উৎসাহিত করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ছাড় দেওয়া হয়। এখানে যে আপনি ইনভেস্টমেন্ট করছেন এটাও আপনি ছাড় পেতে পারবেন আন্ডার সেকশন 80C এর মধ্য দিয়ে। এরপর আছে গভর্নমেন্টের একটা স্কিম আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা, SSY। এখানে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন আপনার সন্তান সন্ততির জন্য, বা বিশেষ করে কন্যা সন্তানের জন্য এই প্রকল্পটা রয়েছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আপনি আন্ডার সেকশন 80C এর ছাড়টি গ্রহণ করতে পারবেন। এছাড়া আমরা আরও একটা বিষয় যেটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, PPF।
বিপিএফে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটাও কিন্তু আপনি এখানে ছাড় হিসেবে পাচ্ছেন। এরপর আপনি ব্যাংক বা পোস্ট অফিসে যদি কোনো টাকা ইনভেস্টমেন্ট করে থাকে, মানে ফিক্সড ডিপোজিট করে থাকে, এবং তার যদি লকিং পিরিয়ড 5 বছর হয় বা তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা আপনি এখানে আন্ডার সেকশন 80C এর মতো দিয়ে ছাড়টি পাবেন। এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যেগুলো থাকছে, তাদের লকিং পিরিয়ড যদি 5 বছর বা তার বেশি হয়, তাহলে সেই অ্যামাউন্টগুলো আপনি এখানে আন্ডার সেকশন 80C এর মতো দিয়ে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন বয়স্কদের জন্য আরেকটা স্কিম রয়েছে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এর লকিং পিরিয়ড 5 বছর, এবং এক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা করছেন আপনি এটা আন্ডার সেকশন 80C এর মধ্যে দিয়ে ছাড় পাচ্ছেন। তাহলে আপনি বুঝতে পারলেন যে ইনভেস্টমেন্ট না করেও ছাড়টা পাওয়া যায়, অথবা ইনভেস্টমেন্ট করেও আপনি আন্ডার সেকশন 80C এর ছাড়গুলো পেতে পারবেন। তাহলে টোটাল বিষয়টি আপনি বুঝতে পারলেন যে আমরা আন্ডার সেকশন 80C এর মধ্য দিয়ে কোন কোন ইনভেস্টমেন্টগুলো করলে বা কোন কোন ইনভেস্টমেন্টগুলো না করেও যেগুলো আমরা অটোমেটিক ব্যয় হিসাবে করে আছি, সেইগুলোও কিন্তু আমরা আন্ডার সেকশন 80C এর মধ্য দিয়ে পেতে পারি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের এই যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি গ্লোবাল অ্যাসোসিয়েশন, এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সময়ে আমরা আরও অনেক এই ধরনের ট্যাক্স রিলেটেড বিষয় নিয়ে এই চ্যানেলে আমরা আলোচনা করব। বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার দেওয়া এই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন, জানতে পারেন কিভাবে ট্যাক্স থেকে আপনারা আপনাদের কাজগুলো করবেন, সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব, বা আগে থেকে কন্ট্যাক্ট করে রাখলে আমরা আপনাকে সাক্ষাৎও সেগুলো বিষয়ে জানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।